আসসালামু আলাইকুম। আমরা কুরপোচয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শিশুদের পদচারণায় মুখরিত অমর একুশে বইবে না। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণের ঘটনা। সংশ্লিষ্টরা বলছেন তদন্তের দুর্বলতা ও বিচারহীনতাই এর মূল কারণ। যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসার সংকটে বান্দরবনের জনপদ। এবারে বিস্তারিত। নতুন বছরের শুরু থেকেই দেশে উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা। মানবাধিকার সংস্থার সর্বশেষ পরিসংখ্যান বলছে গেল কয়েক মাসে দেশ জুড়ে একাধিক লোমহর্ষক ধর্ষণ ঘটনা ঘটেছে। পরিস্থিতির এই অবনতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব মহলে উঠেছে নিন্দার ঝড়। আফরিন আক্তারের রিপোর্ট। দেশ জুড়ে এখন এক চাপা আতঙ্ক। ঘরে কিংবা বাইরে কোথাও কি নিরাপদ শিশুরা? একের পর এক ধর্ষণ, শিশু নির্যাতনের খবর পত্রিকার পাতা দখল করে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিযোগগুলোর চিত্র প্রায় একই। প্রাথমিক তদন্তে ঢিলেমি, মামলা নিতে পুলিশের অনীহা, আর বছরের পর বছর ঝুলে থাকা বিচার প্রক্রিয়া যেন অপরাধীদের জন্য উল্টো এক রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী জানুয়ারি ২০২৬ মাসে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 10টি ছিল গণধর্ষণ। অন্যদিকে জানিয়েছে ফেব্রুয়ারি ২০২৬-এ নারী ও শিশু ধর্ষণের শিকার হয় ৪৫ জন, যার মধ্যে 10টি সংঘবদ্ধ ধর্ষণ এবং কয়েকটি ঘটনায় হত্যার অভিযোগ রয়েছে। এর মধ্যে মার্চ মাসে চট্টগ্রামের ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। অন্যদিকে নরসিংদী মাধবদীতে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সামাজিক মূল্যবোধের অবক্ষয় দিয়ে এই পরিস্থিতি ব্যাখ্যা করা যথেষ্ট নয়। এটি সামাজিক ও রাষ্ট্রীয় ব্যর্থতার সমন্বিত ফল। আমাদের মরাল ভ্যালুসগুলো আজকাল আর শেখানো হয় না, সেটা পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও না। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আমরা রেপের মতো একটি ভয়াবহ ঘটনাকে খুব সাধারণীকরণ করে ফেলেছি, অ্যাকসেপ্টেবল করে ফেলেছি। সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গেছে। তাতে করে যেটা হচ্ছে যে অন্য ছোটোখাটো অপরাধ থেকেও রেপকে আজকাল সবাই অনেক ছোট করে দেখে। আমার একটি ঘটনার কথা মনে আছে যে একটি মেয়ে রাতের বেলায় বাড়ি ফিরছিল, তো তাকে কিছু রেপিস্ট তাড়া করছিল। তো তখন সে যখন ছুটে একটা ক্রাউডের কাছে গেছে, তারা ভেবেছে সে হাইজাকার, তাকে সাপোর্ট করতে এসছে। পরে যখন শুনতে পেয়েছে তাকে আসলে অ্যাসল্ট করার চেষ্টা করছিল, উল্টো তারাই খুব অ্যাসল্টিং বিহেভিয়ারের অ্যাপ্রোচে চলে গেছে। তো তার মানে আমরা হাইজ্যাককেও একটা অপরাধ ভাবি, কিন্তু সেখানে রেপের মতো অথবা ফিজিক্যাল অ্যাসল্টের মতো ঘটনাগুলোকে সহজ করি এবং সেটাকে ভিকটিম করা, নারীর ওপর দায়িত্ব দিয়ে তিনি বেরিয়েছেন কেন, এই পোশাক পরেছেন কেন, সেটা আরেকটা বিশাল বিষয়। তৃতীয় ব্যাপারটি হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলোর একেবারেই শাস্তি হচ্ছে না। অন্য ঘটনাগুলো, আমাদের অন্য অপরাধগুলো, যেমন জমি জমা রিলেটেড মার্ডার অথবা অন্য ক্রাইমগুলো যেভাবে আলোচনায় আসছে, রেপ কিন্তু সেভাবে খুব স্লো পেসে যাচ্ছে পানিশমেন্টটা। তো ততক্ষণে কিন্তু এক্সাম্পলারি যেহেতু পানিশমেন্ট হচ্ছে না, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই, তাতে করে অন্যরা কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছে। বাংলাদেশের আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও এর সুফল মিলছে না। তদন্তের দুর্বলতা আর দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মনে করছেন এই আইনজীবী। এই যে দ্রুততার সাথে প্রসিডিউরাল জটিলতাগুলোকে শেষ করতে পারছে না, অর্থাৎ একটা পুলিশ তদন্ত করতে পারছে না, একটা মেডিকেল অফিসার সেটার রিপোর্ট দিচ্ছে না ঠিক সময়ে, একটা ডিএনএ ল্যাব থেকে ঠিক সময়ে রিপোর্ট আসছে না, এবং বিচারকের অপ্রতুলতা থাকছে। তার পাশাপাশি আইনগতভাবে ধর্ষণের মামলাগুলো, যেমন হচ্ছে বিয়ের প্রলোভনে ধর্ষণ, এই মামলাগুলোকে এন্টারটেইন করার ফলে আমাদের প্রকৃত যে বিচারটা সেটা দেরি হচ্ছে। সেই বিষয়ে ল মেকারদের আমার মনে হয় মানে ইট ইজ হাই চান্স বোঝা উচিত এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। আমার যে প্রকৃত রেপ কেস, সেগুলোকে কেন আমি 1 মাস 2 মাসের মধ্যে বিচার শেষ করতে পারছি না? টানা সাক্ষী নিলে কী সমস্যা? প্রতিদিন তো ডেট পড়তে পারে। আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলাগুলো দেখেছি যে প্রতিদিন একটানা প্রতিদিন তারিখ পড়ে বিচার কমপ্লিট হয়ে গেছে। এই পাশবিকতা রুখতে প্রয়োজন রাষ্ট্রের জিরো টলারেন্স নীতি এবং দ্রুততম সময়ে বিচারের নিশ্চয়তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বসন্তের বাতাসে বইয়ের ঘ্রাণ ছড়িয়ে দিতে গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এবার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মোট ৬৩৫টি প্রতিষ্ঠানের ৯৩৭টি স্টল নিয়ে সাজানো হয়েছে। মেলায় সিসিমপুর না থাকলেও কাকতাড়ুয়া পাপেট শোয়ের জাদুকরি ছোঁয়ায় মেতে উঠেছে ছোট্ট শিশু কিশোররা। সাদিক আনাম সাদের রিপোর্টে। ২৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। এবার মেলা কিছুটা দেরিতে শুরু হলেও বইপ্রেমীদের হৃদয়ে তার রেশ বিন্দুমাত্র কমেনি। কিছু সিলেক্টেড বই খুঁজতেছি, এখন আমি ওই হিসেবে বই নিব। তোমার কোন ধরনের বই পছন্দ? আমার আমার মহাকাশ জাতীয় বই, তারপর হচ্ছে অ্যানিমি টাইপ বই, মাঙ্গা, তারপর হচ্ছে বিজ্ঞানের বই, এই টাইপ বই পছন্দ আমার। কোন ধরনের বই সবচেয়ে বেশি পছন্দ? আমার ভূতের বই সবচেয়ে বেশি পছন্দ। তুমি কাদের সাথে এসেছো? আমার মা বাবার সাথে এসেছি। আমার মা আর ভাইদের সাথে। তোমার কি কি বই পছন্দ? আমার হাসির গল্প বেশি পছন্দ। তুমি এখন পর্যন্ত কোনো বই কিনেছো? না, এখনো কিনিনি, কিন্তু কিনবো। স্টলগুলোতে পছন্দের বই খুঁজে নিতে পাঠকদের এই একাগ্রতা বলে দিচ্ছে প্রযুক্তির যুগেও কাগজের বইয়ের আবেদন আজও অমলিন। ছেলেমেয়েরা তো সারাদিন মোবাইল নিয়ে খেলতে চায়, আমি চাচ্ছি মোবাইল থেকে বের করে ওদেরকে একটু মাঠে নিয়ে যেতে, বইমেলায় নিয়ে যেতে, যাতে ওরা বইয়ের প্রতি আকৃষ্ট হয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, মোবাইলটা ছেড়ে দেয়। তবে এবারের শিশু চত্বরে ছিল কিছুটা বিষণ্ণতা। নেই সিসিমপুরের সেই চিরচেনা হালুম টুকটুকিদের হুল্লোড়। তবে সেই খামতি পুষিয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে কাকতাড়ুয়া পাপেট শো। পাপেটের নাচ আর জাদুকরি গল্পে মেতে উঠেছে মেলায় আসা ক্ষুদে পাঠকরা। ওই মেলায় আগের বছরের তুলনায় এই বছরও খুবই ভালো সাড়া পাচ্ছি আমরা বাচ্চাদের। আর হচ্ছে এখানে একটা পাপেট শোর আয়োজন হচ্ছে, যার কারণে শিশু কর্নারটায় সবসময় শিশুদের একটা আলাদা আয়োজন চলছে, আর আমরাও খুব ভালো সাড়া পাচ্ছি। মেলা সাজানো হয়েছে ৬৩৫টি প্রতিষ্ঠানের মোট ৯৩৭টি স্টল নিয়ে। গল্প, কবিতা, উপন্যাস থেকে শুরু করে জ্ঞানমূলক নানা বইয়ের পসরা সাজিয়ে বসেছেন প্রকাশকরা। প্রতিটা স্টলে আপনি নতুন বই কিছু পাবেন। প্রকাশনা মানেই তো নতুন বই কিছু থাকতে হবে, বইমেলা মানেই যারা নিয়মিত পাঠক তারা এসে নতুন বই খোঁজে, সেই হিসাবে নতুন বই আছে বেশ কিছু। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে সার্বক্ষণিক সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বইয়ের ঘ্রাণ আর শিশু কিশোরদের হাসিতে মুখরিত হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। দেরিতে শুরু হলেও প্রিয় বইয়ের টানে তরুণ তরুণীদের ভিড় বাড়ছে। শিশু কিশোরদের বইয়ের প্রতি ভালোবাসা এই মেলাকে প্রাণবন্ত করেছে। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। পাহাড় আর মেঘে ঘেরা থাকা বান্দরবন, তবে প্রকৃতির এই অপার সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে দুর্গম পাহাড়ের এক কঠিন বাস্তবতা। এখানকার মানুষের জীবন কেড়ে নিচ্ছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর নড়বড়ে শিক্ষা ও চিকিৎসার সেবা। সংশ্লিষ্টরা বলছেন, এই জনপদকে অন্ধকার থেকে আলোতে ফেরাতে পরিকল্পিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বান্দরবানের সেই পাহাড় ঘেরা জনপদ থেকে বিস্তারিত জানাচ্ছেন তামিম আহমেদ বৃন্ত। পাহাড়ের উঁচু নিচু ভাজে ভাজে মিশে আছে কত কত মানুষের জীবনের গল্প। তেমনই এক গোষ্ঠীর নাম মরং। পাহাড়ের কোল ঘেঁষে থাকা এই মানুষগুলোর ধর্মের নাম ক্রামা আর মাতৃভাষার নাম মোরো। এদের মতো আরও কত কত রঙিন জাতিসত্তা মিলেমিশে পাহাড়কে করে তুলেছে অনন্য। পাহাড়ের এই সৌন্দর্য যেমন মন জুড়ায়, তেমনই সরজমিনে গেলে চোখে পড়ে কিছু কষ্টের ছবিও। পাহাড়ি পথ খুব আঁকাবাঁকা আর দুর্গম হওয়ায় এখানকার মানুষেরা সহজে ডাক্তার বা চিকিৎসার কাছে পৌঁছতে পারে না। পড়াশোনার জন্য পাড়ি দিতে হয় অনেকটা দুর্গম পথ। আমাদের বাচ্চারা কষ্টতে আছে ওই পড়ালেখার বিষয়ে, যেমন ধরেন এখান থেকে বসন্তপাড়া থেকে মোরলংপাড়া পর্যন্ত এখানে বাচ্চারা পায়ে হেঁটে যাইতে হয়। এখানে ওই সমস্যা আছে বলে বলা যায়। যেমন ধরে গাড়ি ঘোড়া বৃষ্টি বাদলে যাওয়া সম্ভব না, তবু লেখাপড়া না করলে তো হয় নাই, এই জন্য লেখাপড়া করতেছি আমরা সবাই। শিশুদের সুযোগ সুবিধা নাই বলতে গেলে, এখানে কোনো আমাদের পাড়াতে সুযোগ সুবিধা আছে না শিশুদের জন্য, বড়দের ক্ষেত্রেও নাই। আর ওই মেয়েদের গর্ভবতীকালীন হলে এখানে সুযোগ সুবিধা নাই, বিধবা ভাতাও সুযোগ সুবিধা নাই।
বলতে গেলে আমাদের পাড়া সব থেকে বঞ্চিত। আচ্ছা, আমার একদম মেইন রাস্তা থেকে আপনাদের গ্রাম পর্যন্ত দূরত্ব কতটুকু? 1.5 কিলো খাড়া রাস্তা হেঁটে আসতে হয়। আবার মাঝে মাঝে বর্ষাকালে বেশিরভাগ ওই রাস্তাতে ওই মাল তুলতে হয় আর কি, ট্রুম করে। পাহাড়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সবথেকে বেশি জরুরি বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমাজ গবেষক। স্কুলগুলো তো আসলে ওইখানে পুরো বিদ্যালয় ওইখানে উঠিয়ে নিয়ে আসা সম্ভব না, একটা গ্রামের জন্য, একটা এলাকার জন্য। কিন্তু সেখানে কি করা যেতে পারে, প্রাথমিক উদ্যোগ নিয়ে ওই এলাকার মধ্যেই নিজস্ব উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় বাচ্চাদের শিক্ষার একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। চিকিৎসার ক্ষেত্রে যেমন আমরা সবুজ ছাতা দেখতাম শহরের বিভিন্ন জায়গায়, ঠিক তেমনিভাবে বান্দরবন এলাকায়ও বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে তাদের জীবনমান উন্নয়নে আরও কাজ করতে হবে। ওখানে যে সব শিশুরা জন্মাচ্ছে তাদের যে চাহিদাগুলো, একটা হচ্ছে তাদের বড় হয়ে ওঠার চাহিদা, তাদের একটা পরিবেশ, তাদের শিক্ষা, তাদের এবং যেসব মেয়েরা আছেন, নারীরা আছেন, মায়েরা আছেন, তাদের স্বাস্থ্যসেবা ইত্যাদি। তো এগুলো আলাদাভাবে যদি আমরা না ভাবি, আমাদের বৈশিষ্ট্যগুলোকে সম্মান করার জন্যই এবং এগুলোকে রক্ষা করার জন্যই আমাদের যেমন বন, পাহাড়, নদী, খাল, বিল, হাওর এগুলোকে যেমন রক্ষা করা দরকার, এইসব অঞ্চলে যে মানুষরা বাস করেন তাদের জীবন এবং তাদের যে বিশিষ্টতা, তাদের যে সংস্কৃতিগত, ভাষাগত এগুলো অধিকার রক্ষার ব্যাপারে বা তাদের বৈশিষ্ট্যগুলোকে তারা যাতে ধারণ করে বেঁচে থাকতে পারে, একটা গর্ব নিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই মিলে বাংলাদেশ। পাহাড়ি এ সকল মানুষদের জীবন আরও সহজ করতে এখন প্রয়োজন সকলের সহযোগিতা। বিশেষ করে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এই দুর্গম পাহাড়ের কোণে শিক্ষা, চিকিৎসা আর উন্নত যোগাযোগের আলো পৌঁছে দিতে। তাই আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, বান্দরবান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুন্দর ও স্বনির্ভর আগামী গড়ার প্রত্যয়ে কাজ করছে থেরাপি সেন্টার CS কেয়ার। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে আধুনিক থেরাপিউটিক সেবা এবং নিবিড় পরিচর্যা নিশ্চিত করা গেলে এই শিশুরাও ফিরতে পারে স্বাভাবিক জীবনের মূলধারায়। বিস্তারিত দেখুন মারিয়া আফরিন মাহির রিপোর্টে। বাংলাদেশে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে CS কেয়ার। এখানে থেরাপিউটিক সেবার পাশাপাশি বিশেষায়িত স্কুলের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে খেলাধুলা ও শিক্ষার সমন্বিত পরিবেশ। যেহেতু 5 বছর হয়নি, সো আমরা সর্বোচ্চ চেষ্টা করলে হয়তো ওর স্পিচটা আসবে। 4 মাসে ওর মোটামুটি একটা স্পিচ আসতেছে। তার মাইল্ড লেভেলে যদি থাকে সেক্ষেত্রে ইমপ্রুভমেন্টের চান্সেসটা বেশি থাকে। 6 মাসের মধ্যে আমরা তার সিঙ্গেল ওয়ার্ড বা 2 কিওয়ার্ডস লেভেলে নিয়ে যেতে পারবো। আর যদি এটা মাইল্ড থেকে মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ডে চলে যায় সেটা হয়েছে সময় সাপেক্ষ। এটার কোনো এরকম আপনি যে প্রশ্নটা করছেন এক্স্যাক্ট টাইম বলা যাবে না। বাট আমি এতদিনে আমার যে প্রফেশন, এই এক্সপিরিয়েন্সে যদি বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে তত তাড়াতাড়ি তাদের ইমপ্রুভমেন্টটাকে আমরা গেইন করতে পারবো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যত দ্রুত শনাক্ত করে আধুনিক থেরাপি আর সঠিক পরিচর্যা পেলে ফিরতে পারে স্বাভাবিক জীবনের মূল ধারা বলে মনে করছেন এই চিকিৎসক। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা কাজ করেন ক্লেফট লিপ এবং প্যালেট নিয়ে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট নিয়ে, যাদের কানে শুনতে অসুবিধা থাকে তাদেরকে নিয়ে কাজ করে। এই জায়গাগুলোতে আসলে এখন পর্যন্ত প্রচার এবং প্রসার খুবই কম হওয়ার জন্য আমরা সার্ভিসকে আসলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারিনি। সো আমাদের চিন্তা এবং চেষ্টা থাকবে যাতে আমরা প্রতিটি মানুষের কাছে এই সার্ভিসগুলো, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি সার্ভিসগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। পরিবারে ও সমাজে একটু সহানুভূতি আর সঠিক চিকিৎসা সেবা পেলে এই বিশেষ শিশুরাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জয় জয়কারের যুগেও মরণব্যাধি ক্যান্সার এখনও এক আতঙ্কের প্রতিচ্ছবি। অস্বাস্থ্যকর জীবনযাত্রার চড়া মাশুল হিসেবে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এই মরণঘাতী রোগের সংক্রমণ, যার থাবা থেকে বাদ যাচ্ছে না নিষ্পাপ শিশুরাও। প্রতিদিনের এই দীর্ঘ আক্রান্তের তালিকায় লাগাম টানতে সচেতনতার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে।
চিকিৎসা পদ্ধতির আকাশচুম্বী অগ্রগতি হলেও আজও সাধারণ মানুষকে কাঁপিয়ে তোলে মরণব্যাধি ক্যান্সারের নাম। বিশ্ব ক্যান্সার দিবসের সাম্প্রতিক তথ্য বলছে দেশে প্রতিদিন প্রায় 450 জন মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ওর ব্লাড ক্যান্সার হয়েছে, 4 মাস হয়েছে অসুস্থ, কিন্তু রোগটি ধরা পড়েছে 1 মাস হয়েছে। না, এর আগে আমাদের সিলেটে মাউন্টেডেরতে ছিলাম 1 মাসের মতন। আমি ঢাকা ডিপিআরসিতেও ছিলাম, কিন্তু রোগ ধরা পড়ে নাই। রোগ ধরা পড়েছে আমাদের সিলেটে মাউন্টেডের হয়, তারপর আমি এখানে আসছি। হাসপাতালের 4 দেয়ালে বন্দি এই কোমলমতি শিশুর শৈশব কাটছে ইনজেকশন আর কেমোথেরাপির যন্ত্রণায়। দীর্ঘমেয়াদী আর আকাশচুম্বী চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। তবুও আদরের সন্তানের হাসি মুখ দেখার অপেক্ষায় অনিশ্চিত লড়াই চালিয়ে যাচ্ছেন অভিভাবকেরা। ওর মাথা সিটি স্ক্যান করেছি, তারপরে ওইখানে টিউমার বাড়ছে। ওর টিউমারের জন্য ঢাকা পাঠাইছে। ঢাকা মেডিকেলে ওর অপারেশন করা হয়েছে। অপারেশনের পরে বলছে ওর ক্যান্সার। ও মাদ্রাসায় পড়তো, তখন হালকা জ্বর আসছে, মাথা ব্যথা করতো, তারপর ট্রিটমেন্ট করলাম, তারপর বলছে যে ব্লাড ক্যান্সার। পরে ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, ঢাকা মেডিকেল থেকে আবার এইখানে আসছি। বিশেষজ্ঞরা বলছেন ক্যান্সারের এই ঊর্ধ্বগতির পেছনে একক কোনো কারণ নেই, বরং এটি আমাদের জীবনযাত্রার এক ভয়াবহ পরিবর্তনের ফলাফল। কিছু ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টর বলে, যারা জন্মগত সমস্যা থাকতে পারে, এছাড়া পরিবেশগত সমস্যা থাকতে পারে। আমাদের দেশে যেমন পরিবেশ দূষণ, খাবারের ভেজাল, তারপরে আমরা যে আমাদের খাদ্য অভ্যাস, তারপরে আমাদের যে দৈনন্দিন কাজকর্মের যে ব্যবস্থা, আমরা যে প্রতিদিন কিছু শারীরিক পরিশ্রম করার কম থাকে। এছাড়া ওই খাবার কিছু আছে, যেমন আমরা যেমন জাঙ্ক ফুড যেগুলো খাই, যেগুলো আমরা ভাজা পোড়া বেশি খাই, রেড মিট খাই, এসব কারণ একটা। দেশে শিশুদের মাঝে ক্যান্সারের সঠিক পরিসংখ্যান নিয়ে এখন অস্পষ্টতা থাকলেও চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে মোট আক্রান্তের একটি উল্লেখযোগ্য অংশই শিশু। আমরা শিশুদের বেশ অনেক ক্যান্সার রোগী পাই, এবং সেটা যদি শিশুদের একটা সুবিধা হলে শিশুদের ক্যান্সারে যদি আর্লি স্টেজে ধরা পড়ে অনেক ক্ষেত্রে নিরাময় করা সম্ভব। এই জন্য এটা আলাদাভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, সেভাবে চিকিৎসা করা হয়, এবং আমাদের এখানে অনেক শিশু ক্যান্সার রোগী আসে। চিকিৎসকরা বলছে সঠিক সময়ে শনাক্ত করা গেলে ক্যান্সার জয় করা সম্ভব, কিন্তু আমাদের মতো দেশে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে দেরিতে রোগ নির্ণয় আর চিকিৎসার আকাশচুম্বী ব্যয়। খাদ্যাভ্যাস আর জীবনযাত্রা ইতিবাচক পরিবর্তনই হতে পারে এই মরণভেদির হাত থেকে রক্ষার উপায়। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে জিমন্যাস্টিক্স। এটি শুধু শারীরিক দক্ষতা বাড়ায় না, আত্মবিশ্বাস, মনোযোগ ও শৃঙ্খলাবোধ করে তুলতেও সহায়ক। তাই অভিভাবকেরাও জিমন্যাস্টিক্স শেখাতে আগ্রহী হচ্ছে। সঠিক গাইডলাইন আর সুযোগ সুবিধা পেলে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। কখনো শূন্য ডিগবাজি, কখনো আবার ব্যালেন্স বিমের ওপর নিখুঁত ভারসাম্য। 5ম শ্রেণীতে পড়ুয়া ছোট্ট শিশু নোরা। খেলাধুলার সাধারণ ছক ভেঙে তার পছন্দ একটু ভিন্ন জিমন্যাস্টিক। ছোটবেলা থেকেই দুচোখ ভরা স্বপ্ন বড় হয়ে লাল সবুজের পতাকাকে উড়িয়ে ধরবে বিশ্বমঞ্চে। আমি অনেক ছোটবেলা থেকে করতেছি, আমি ইউটিউব থেকে শিখছি, তারপর আরেকটা জায়গায় শেখা শুরু করেছিলাম, তারপরে এখানে এসে শিখতেছি। এখন বাংলাদেশ এখনো কোনো অলিম্পিক মেডেল পায় নাই আমি যতদূর জানি। সো আমি যদি ভালো করে আর প্রফেশনালি শিখতে পারি, তাহলে যদি অলিম্পিকেও অ্যাটেন্ড করতে পারি, তাহলে তো যদি কোনো মেডেল পাই তাহলে তো খুব ভালো বাংলাদেশ। শুধু নোরা নয়, এখন অনেক শিশুই আগ্রহী হয়ে উঠছে জিমন্যাস্টিকের প্রতি। বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে এই রোমাঞ্চকর খেলা। প্রতিদিন মাঠে বা জিমে দল বেঁধে এই শিশুরা শরীরকে যেন রাবারের মতন বাঁকিয়ে আয়ত্ত করছে কঠিন সব কসরত। হ্যান্ডস্ট্যান্ড, ফ্রন্ট রোল, কার্টউইল, ব্যালেন্স, স্প্লিট, ব্রিজ, ব্যাকরোল। আমি ছোটবেলা থেকে এটা হতে চাই, বড় একটা ভালো জিমন্যাস্ট হতে চাই, তাহলে সবাই এরকম দেখাতে পারবে আমি কি পারি। জিমন্যাস্টিক কেবল শরীরের নমনীয়তা বাড়ায় না, এটি শিশুদের আত্মবিশ্বাস, একাগ্রতা গড়তেও সাহায্য করে। তাই পড়াশোনার পাশাপাশি সন্তানদের শৃঙ্খলা শেখাতে অভিভাবকরাও বেছে নিচ্ছেন এই খেলাকে। আমাদের দেশে একটু স্পেসটা কম বাইরে খেলার, তো এই জন্যই আর কি জিমন্যাস্টিকে দেওয়া। দিস ওয়াজ আ ভেরি ফ্রেশ একটা প্লেস, যেখানে আমার বাচ্চারা আর কি এক্সারসাইজ করলো, ফান করলো, এর থ্রু দ্যাট এক্সারসাইজটাও হচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে প্রয়োজন সঠিক গাইডলাইন এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা। এটা শেখার মাধ্যমে বাচ্চা যে কোনো গেমে নিজেকে অ্যাডজাস্ট করে আর কি নিতে পারবে। তো গার্ডিয়ানরা এক্সাইটেড, সব মিলিয়ে যদি আরও কিছু এই ব্যাপারে
কিছু শেখানোর যদি কোনো পরিবেশ সৃষ্টি করা হয় তাহলে ইট উইল বি বেটার। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা আর সঠিক যত্ন পেলে এই শিশুরা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে জিমন্যাস্টিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু শিশুদের শারীরিক দক্ষতা বাড়ায় না, বরং আত্মবিশ্বাসী এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে। তাই তো বাবা মায়ের উচিত শিশুদেরকে ছোটবেলা থেকে জিমন্যাস্টিক শেখানোর প্রতি উৎসাহ প্রদান করা। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমাদের মতামত, অভিজ্ঞতা অথবা নতুন কোনো আইডিয়া আমাদের জানাতে পারো ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 015361194945। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।